গল্পকথন বাই নাসির পর্বে আজকে আপনাদেরকে শোনাতে যাচ্ছি সালমা চৌধুরীর লেখা গল্প আবিরের স্পেরো। গল্প পাঠে আমি নাসির উদ্দিন। আজকে প্রথম পর্ব। নিস্তব্ধ নিশি, এক অদ্ভুত নীরবতায় চারপাশ ছড়িয়ে আছে। মনে হচ্ছে বাতাসও যেন ক্লান্ত হয়ে থেমে গেছে। দূরে কোথাও ঝিঝি পোকার একঘেয়ে ডাক নিস্তব্ধতার মাঝেও গভীরতা এনে দিচ্ছে। চাঁদের স্নিগ্ধ আলো মাটিতে রূপালী পর্দা বিছিয়ে রেখেছে। মাঝে মাঝে ঘাসের ফাঁক দিয়ে শিশিরের ফোঁটা গড়িয়ে মাটির বুকে নির্দ্বিধায় মিশে যাচ্ছে। এই নিস্তব্ধতার শহরে কোলাহল দূরে সরে গেছে। গাছের ডালপালাও নিশ্চুপ, যেন তারা ঘুমিয়ে পড়েছে। কেবল কারুর হৃদয়ের ভেতরকার অনুভূতি সে নিস্তব্ধতার সঙ্গী হয়ে উঠেছে। অজানা স্বপ্নে বিভোর কেউ একজন স্মৃতির গভীরে হারিয়ে যাচ্ছে। নিশ্চুপ রাতের আবেশ দু চোখে ভেসে উঠেছে। অদৃশ্য এক মায়ার সুর বাজছে হৃদয়ে। চাঁদের আলোর সাথে পাল্লা দিয়ে নীরবতায় হাঁটছে সে। ভাবনার আকাশ জুড়ে শুধু একটা নাম শোনা যাচ্ছে, মাহাদিবা খান মেঘ। হৃদয়ের সবটুকু জুড়ে তার অবস্থান, যার ভাবনার অবহেলায় হৃদয় আঙিনায় বিদ্যুৎ চমকায়। মস্তিষ্কের স্নায়ুকোষগুলো সতেজ হয়ে ওঠে। বারংবার হৃদস্পন্দনের অস্বাভাবিকতা অনুভব হয়। সেই মাহাদিবা খান মেঘ আবির নামক এক যুবকের বুকের বাপাসটায় বাসা বাঁধা ছোট একটা পাখি। সে তার নাম দিয়েছে আবিরের স্পেরো। স্পেরোকে নিজের করে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা কুড়ে কুড়ে খাচ্ছিল তাকে। দূরত্বের পরিধি ক্রমশ বাড়ছে। মনের ভেতর যে শূন্যতা পাহাড় গড়তে শুরু করেছে, সে পাহাড়ের একাকিত্বের অবসান হওয়া খুব দরকার। তাই একতরফা ভালোবাসার সমাপ্তি টেনে স্পেরোর মনাঙ্গিনায় নিজের অস্তিত্বের জানান দিতে এসেছে আবির। শুনশান রাস্তার পাশে একটা চায়ের দোকানের সামনে এসে থমকে দাঁড়ালো। দোকানের দু একজন লোক চা খাচ্ছে। পাশে দুই তিনটা বেঞ্চ ফাঁকা পড়ে আছে। আবির একটা বেঞ্চে বসলো। মামাকে চা দিতে বলে পকেট থেকে ফোন বের করলো। ফোনের স্ক্রিনে ভেসে উঠল এক হাস্যোজ্জ্বল ছবি। আবির ছবির দিকে তাকিয়ে মুচকি হেসে উঠল। মাই ডিয়ার স্পেরো, তোমার শান্ত মন এবার অশান্ত হবে। আমায় নিয়ে ভাবতে তুমি বাধ্য হবে। আবির ধীর স্থিরভাবে নিঃশ্বাস ছাড়ল। চারপাশের নীরবতায় যেন হৃদয়ের কম্পন না শোনা যায়। কল লিস্ট থেকে নাম্বার বের করে কল করলো। কয়েক সেকেন্ড পর কল রিসিভ হলো। ফোনের অপর পাশ থেকে ঘুম ঘুম কণ্ঠে যুবক বলল, হ্যালো। এই শালা, ঘুম থেকে ওঠ। শালা কে? তুই? আপনি কে? তোর বোনের জামাই লাগি। মানে কি বলছেন? আবির মুলায়ম কণ্ঠে ডাকলো, তানবীর ভাই আমার, মঙ্গল গ্রহ থেকে ফিরে এসো আবার। তানবীর ঝটপট করে শোয়া থেকে উঠে বসলো। ফোনের স্ক্রিনে তাকিয়ে নাম্বারটা দেখলো একবার। অপরিচিত নাম্বার, কিন্তু মানুষটা তার বড্ড পরিচিত। তানবীর উত্তেজিত কণ্ঠে বলল, ভাইয়া। আবির কিছু বলার আগেই তানবীর আবারও শুধালো, কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। বের হতে পারবি? তানবীর খানিকটা চমকে উঠল। প্রশ্ন করলো, কোথায় তুমি? তোদের বাসার কাছেই, চায়ের দোকানে। তুমি চায়ের দোকানে কি করো? আর কখন এসেছো তুমি? আমাদের বাসায় এসো। আবির শান্ত গলায় বলল, এসেছি অনেকক্ষণ, কিন্তু কাজ ছিল। আজ বাসায় যাব না, তুই আসবি? এক্ষুনি আসছি ভাইয়া, তুমি একটু অপেক্ষা করো। তানবীর ওয়াশরুমে গিয়ে কোনো রকমে ফ্রেশ হয়ে নিল। তাড়াহুড়ো করে টি শার্ট আর ট্রাউজার পরে ছুটল। হালিমা বেগম ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলেন। তানবীরের ছুটোছুটি দেখে আতঙ্কিত কণ্ঠে শুধালেন, কি হলো তানবীর, এভাবে ছুটছিস কেন? তানবীর একবার বলতে নিল, ভাইয়া এসেছে। পর মুহূর্তেই কিছু একটা ভেবে থেমে গেল। ঢুক গিলে ধীর কণ্ঠে বলল, একটা জরুরি কাজ আছে আম্মু। ফিরবি কখন? ঠিক নেই, সময় লাগবে। হালিমা বেগম ফের বললেন, তোর আব্বু সজাগ হলে কি বলবো? কিছু একটা বলে ম্যানেজ করে দিও প্লিজ। তানবীর লম্বা চওড়া, খানিকটা গুলুমুলু দেখতে। সম্পর্কে আবিরের চাচাতো ভাই হলেও দুজনের বন্ধুত্বের গভীরতা খুব প্রখর। হাজারো মানুষের ভিড়ে তাদের মধ্যকার বন্ধন অন্যরকমভাবে সবার নজর কাড়তে সক্ষম। দূর থেকে আবিরকে এক পলক দেখেই ছুটল তানবীর। এক দৌড়ে আবিরের সামনে গিয়ে দাঁড়ালো। তানবীরের নিঃশ্বাস এলোমেলো। আবির চোখ তুলে চাইল। ছোটবেলার মতোই আবেগে ভেসে গেল দুজন। তানবীর ভেজা চোখে আবিরের দিকে তাকিয়ে রইল। কতদিন পর একসাথে হলো দুজন। আবির উঠে দাঁড়াতেই জড়িয়ে ধরল তানবীর। ভ্রান্তিত্বের বন্ধনের সামনে সুদীর্ঘ সময়ের দূরত্ব কিছু না। সময় যেন তাদের একটু আলাদা করতে পারেনি। বুকের ভেতর জমে থাকা ভালোবাসা এক মুহূর্তেই উথলে উঠেছে। আবিরও শক্ত করে হাতের বাঁধনে আঁকড়ে ধরল তানবীরকে।
তানবীর দু চোখের সিক্ত অথচ ঠোঁটের অকৃপণ হাসি। কারো মুখে কোনো কথা নেই, কিন্তু আলিঙ্গনের ভেতরেই স্পষ্ট হয়ে উঠল হাজারো না বলা কথা। অপেক্ষার ব্যথা, মনের টান আর বন্ধুর মতো খুনসুটিতে ভরা সেই পুরনো দিনগুলোর কথা মনে পড়তে লাগলো। এর আগেও এয়ারপোর্টে দেখা হয়েছিল দুজনের, তবে সে দেখা ছিল ক্ষণিকের। কথা হয়েছিল খুব অল্প। দীর্ঘ সময়ের নীরবতা ভেঙে আবির জানতে চাইল, কাঁদছিস কেন? তোর সঙ্গে কান্না মানায় না ভাই। তানবীর উত্তর দিচ্ছে না। তানবীরের মাথায় হাত বুলিয়ে আবির মৃদু সুরে বলল, অনেকদিন একসাথে চা খাই না, একসঙ্গে হাঁটা হয় না। তানবীর মলিন গলায় বলল, তুমি তো আমাকে ফেলে দূরে চলে গেলে, মেয়েদের মতো অভিমান করছিস কেন? এই অভিমান শুধু তোর বোনকে মানায়। তানবীর বলল, এখন তো আর বোনও আগের মতো অভিমান করে না, অনেক ম্যাচিওর হয়ে গেছে। আবির বলল, কিভাবে বুঝলি? তানবীর সরল মনে জবাব দিল, তুমি দেখলেই বুঝতে পারবে। আবির মৃদু সুরে বলল, তাকে দেখতেই তো এসেছি। তানবীর বলল, তাহলে বাসায় যাওনি কেন? বাসায় গেলে সবার সঙ্গে দেখা হয়ে যেত। আবির বলল, যাব কিছুদিন পর। তানবীর চিন্তিত কণ্ঠে শুধালো, তার আগ পর্যন্ত কোথায় থাকবে? আবির বলল, রাকিবের বাসায় থাকবো। তানবীর চাপা নিঃশ্বাস ছেড়ে বলল, ওই বাসায় থাকাটা কি খুব দরকার? তুমি তো আমার সাথেই থাকতে পারতে। বড় আব্বু জানতে পারলে খুব মন খারাপ করবে। আবির বলল, সমস্যা নেই, আব্বু জিজ্ঞেস করলে সত্যিটাই বলবো। রাকিব খুব করে যাচ্ছিল, তাকে যেন কিছুদিন সময় দেই। তাছাড়া অফিসের কিছু কাজ আছে, একসাথে টুকটাক সব প্ল্যানিংও করা যাবে। তানবীর বলল, তোমার যা ভালো মনে হয়। আবির আর তানবীর চা খেতে খেতে গল্প করতে লাগলো। কত শত না বলা কথা জমে আছে মনের কোণে। জোয়ারভাটায় কাটানোর দিনগুলো এখন কেবল স্মৃতির পাতায়। গল্পের এক পর্যায়ে আবির জিজ্ঞেস করলো, মেঘ কেমন আছে? তানবীর মুচকে এসে জবাব দিল, সে খবর আমার থেকে কেন নেবে? নিজেই না হয় নিও। আবির বলল, ও কি আমার কথা মনে করে? তানবীর বলল, তুমি কে? তোমার কথা মনে করবে কোন দুঃখে? আবির কিছুটা ক্ষিপ্ত হলো, রাগে সুরে বলল, তোর বোনকে বিয়ে করব আমি, তারপর বলিস আমি কে। তানবীর আনমনে হাসলো, আর চোখে আবিরকে এক নজর দেখেই শান্ত কণ্ঠে বলল, আমার বোনের জন্য এরকম বিয়ের অফার প্রতিদিনই আসে, লিস্ট চেক করে বলতে হবে তোমার সিরিয়াল কত। আবির রাগী কণ্ঠে বলল, সিরিয়াল? তোর সিরিয়ালের টানা নানা করে ফেলবো, সব সিরিয়াল ব্রেক করে তোর বোনকে আমার করে নিব, দেখে নিস। তানবীর বলল, ও তাই? তানবীরের কণ্ঠস্বর ভারী, গম্ভীর গলায় ফের বলল, এই তোমার যোগ্যতা? খুব তো বলেছিলে পড়াশোনা করব, যোগ্যতা অর্জন করব, তোর বোনকে সসম্মানে আমার বউ বানাবো। এই তার নমুনা? আবির ব্রু কুচকালো, ব্রক্ষদৃষ্টিতে তানবীরের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর মৃদু সুরে বলতে শুরু করলো, ও আচ্ছা, আপনি তাহলে সমন্দির মোডে আছেন। সরি, ভুলেই গিয়েছিলাম। ভাইজান, আপনি বিশ্বাস করুন, আমি ভালো হয়ে গিয়েছি। বস্তা ভরে সার্টিফিকেট অর্জন করে নিয়ে এসেছি। আপনি আর আপনার আব্বাজান মিলে সারাদিনও আমার অ্যাচিভমেন্ট দেখে শেষ করতে পারবেন না ইনশাল্লাহ। এখন আমার একটাই লক্ষ্য। তানবীর মৃদু হেসে আবিরের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, সেটা কি? আবির বলল, আপনার বোনকে বিয়ে করে আমার নামের পাশে বিবাহিত ট্যাগ লাগানো, তারপর আপনাদের সামনে বিয়ের সার্টিফিকেট রেখে বলবো, আলহামদুলিল্লাহ, আমি আমার জীবনের স্বপ্ন পূরণ করেছি। আমার সাফল্যের খাতা আজ পরিপূর্ণ, যদিও অলিখিতভাবে সাফল্যের খাতায় একটা শূন্যস্থান তখনও রয়ে যাবে। তানবীর ব্রুনাচিয়ে জিজ্ঞেস করলো, কি? আবির মাথা নিচু করে দাঁত দিয়ে নখে কামড়ে লাজুক ভাব নিয়ে বলল, আমার বাবা হওয়া। তানবীর কাশতে কাশতে বলল, তোমার ভাবনা এত দূর? আবির বলল, কেউ একজন আসুক, ছোট ছোট পায়ে পুরো বাড়ি ছুটোছুটি করুক, আর আদুরে কণ্ঠ বলুক, মামা চকলেট কিনে দাও, ভালো লাগবে না তোর? আমি তো খুব করে চাই। তানবীর গলা খাকারি দিয়ে বলল, বিয়ের কোনো খোঁজখবর নেই, এখনই বাবা হওয়ার চিন্তায় আছো? আমার বোন আদৌ তোমায় বিয়ে করবে তো? আবির ঠোঁট বেঁকিয়ে হাসলো এবং বলল, তোর বোন বিয়ে না করলে আমি তাকে বিয়ে করব। তানবীর কোনো কথা বলছে না। আবির সন্দেহের দৃষ্টিতে তাকালো, চিন্তিত কণ্ঠে বলল, আবির বলল, বাই এনি চান্স তুই কি আমার নামে বদনাম করছিস? তানবীর বলল, কি যাতা বলছো? আমি বদনাম করতে যাব কেন? আমি যতদূর বোনকে বুঝি, ওর মাথায় এসব চিন্তাভাবনা একদমই নেই। তাছাড়া ছোটবেলা থেকেই ওর তোমার সাথে দ্বন্দ্ব লেগেই আছে, তাই বললাম একটু রিস্ক হবে। আবির নিষ্প্রিপ কণ্ঠে বলল, যে ভালোবাসায় যত রিস্ক, সে ভালোবাসা তত বিশুদ্ধ। একটা সময় আসবে যখন তোর বোন আমার জন্য দিওয়ানা হয়ে যাবে, আমাকে পাওয়ার জন্য বেকুল হয়ে উঠবে, ঠিক যেমনটা এখন আমার মধ্যে চলছে।
তানবীর ঠোঁটে প্রাণবন্ত হাসি ফুটল। বুকে আটকে থাকা উষ্ণ নিঃশ্বাস ছেড়ে কোমল গলায় বলল, আমার বোনকে সামলে নিও ভাইয়া, ও খুব অবুঝ। তুমি যেমন আমার ভাই, তেমনি মেঘও আমার একমাত্র বোন। তোমার সাথে কেবল রক্তের সম্পর্ক, কিন্তু বোনের সাথে আমার নারীর সম্পর্ক। তুমি যেভাবে বলেছিলে আমিও তোমার দেওয়ার কথা অক্ষরে অক্ষরে পালন করেছি। বনুর গায়ে একটা আঁচড়ও পড়তে দেইনি আমি। বড় ভাই, বন্ধু, গার্ডিয়ান সব দিক থেকেই একাই সামলিয়েছি। এত দায়িত্ব পালন করতে করতে আমি নিজেকে ভাবতেই ভুলে গিয়েছিলাম। তোমার গচ্ছিত রেখে যাওয়া অমূল্য সম্পত্তি আজ তোমাকে ফেরত দিয়ে দিচ্ছি। প্রাণ ঘুরে আগলে রেখো তাকে, যাকে ঘিরে সুখের আবেশে কত স্বপ্ন দেখেছ ভোরে। আজ থেকে আমার মুক্তি, আমার বোন এখন থেকে তোমার। তাই তোমার ভালোবাসাকে সামলানোর দায়িত্বটাও তোমার। আবির মুচকে আসলো, অতপর মেকি সুরে বলল, সে না হয় নিলাম, কিন্তু এখন তো চিন্তা হচ্ছে আমার। তানবীর বলল, কি চিন্তা? আবির বলল, তোর বোন যদি এখন আমাকে দেখেই আই হেট ইউ বলে তখন? তানবীর এবার হাসলো, হাসতে হাসতে বলল, বলতেই পারে, তোমার রূপের যে বাহার, পাগুলো তোমার থেকে সুদর্শন দেখতে। আবির বিষণ্ণ চেহারায় তানবীরের দিকে তাকালো। আবছা আলোয় উস্কো খুস্কো চুলগুলো ঝলমল করছে। মৃদু হয় উঠতে থাকা চুলের অগ্রভাগ দুচোখ ডেকে যাচ্ছে। আবির হাত দিয়ে চুলগুলো ঠিক করতে করতে মলিন কণ্ঠে বলল, তোর মতো কিউট দেখতে নয় বলে এমনভাবে খোঁটা দিলি। তোর জন্য মেয়েরা পাগল হতেই পারে, আমার ভাই এত লোভ নেই। আমি জীবনে একজনকেই বউয়ের নজরে দেখেছি, বাকি সবাই আমার দৃষ্টিতে খালার সমতুল্য। তানবীর স্বাভাবিক কণ্ঠে বলল, রাতে খেয়েছো কিছু? আবির বলল, না। তানবীর বলল, খাবো চলো। আবির বলল, কোথায়? তানবীর বলল, বাসায় যেহেতু যাবে না, তাহলে বাইরেই খেতে হবে। আবির বলল, হ্যাঁ চল, তাছাড়া তোকে আজকে একটা কাজ করে দিতে হবে। তানবীর বলল, হাঁটতে হাঁটতে শুনছি, চলো। আবির বলল, আচ্ছা। কৃষ্ণচূড়ার ডালে কুকিলের কুহুতানে অরূপ বসন্তের আভাস দিচ্ছে। নব্যপাতার ফাঁকে সূর্যের উদ্ভাসিত আলো রাতের আধার গুছিয়েছে। মোহগুড়ে আচ্ছন্ন একজোড়া চোখের নিষ্পলক দৃষ্টিতে শুভমান সূর্যের পানে। শীতল হাওয়ায় শরীরের প্রতিটা লোমকূপ কম্পন হচ্ছে, তবুও অদূরের দৃষ্টি সরছে না। বনু, হঠাৎ গোড় কাটল মেঘের। দ্বিগল চোখের পাপড়ি সহসা সৎকীর্ণ হলো। ফর্সা আদলের টানা টানা চোখ দুটো ঘুরিয়ে আর চোখে থাকালো মেয়েটা। বেলকনির দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে তানবীর। গায়ের রং উজ্জ্বল, চুলগুলো পরিপাটি করে আঁচড়ানো। সেই গ্রিন রঙের টি শার্ট বেশ মানিয়েছে তাকে। সে আর কেউ নয়, মেঘের একমাত্র ভাই সাফাউদ্দিন খান তানবীর। দুজনের চোখোচোখি হতেই হাসল তানবীর। কি স্নিগ্ধ হাসি, যেন আমাবস্যার বুকে এক টুকরো চাঁদের আলো। তানবীরের হাস্যোজ্জ্বল চেহারা দেখে মেঘ ক্ষীর্ণ হাসল, মৃদু সুরে আওড়ালো, কিছু বলবি ভাইয়া? তানবীর বলল, জানিস আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল। মেঘ বলল, কেন? তানবীর একটু ভাবলো, তারপর বলল, কারণ আজ পহেলা ফাল্গুন। মেঘ আলগোছা কপাল গোটালো। তানবীরের ঠোঁটে রসময় হাসি ফুটে উঠেছে। মেঘ তীক্ষ্ণ দৃষ্টিতে সেই হাসি প্রখর করছে। তানবীর ছেলেটা খুব শান্ত স্বভাবের, প্রয়োজনের বাইরে কথা কম বলে, অযথা দুষ্টুমি তার স্বভাবে নেই। বন্ধুমহলও খুব সংকীর্ণ, তবে যারা আছে তাদের জন্য সব করতে পারে। এক কথায় দায়িত্বশীল এবং অত্যন্ত ভদ্র একটা ছেলে। বাবা মা, একমাত্র ছোট মাহাদিবা খান মেঘকে ঘিরেই তার জীবন। মেঘ সিক্ত গলায় বলতে শুরু করলো, পহেলা ফাল্গুন তো প্রতি বছরই আসে। বকুলতলায় মেলাও বসে, গাছে গাছে রং বেরঙের ফুল ফুটে, কুকিলের গান শুনে ঘুম ভাঙে। কই, আমার জীবনে তো স্পেশাল কিছু হয় না। কথাগুলো বলে শেষ করে তপ্ত নিঃশ্বাস ছাড়ল। হৃদয়ের অন্তঃস্থলে শূন্যতার সুর বাজছে। তানবীর বোনের স্লান চেহারার পানে চেয়ে আছে। ঠোঁটের কোণে হাসির রেখা অচিরেই গুছে গেছে। কি বলতে এসেছিল তা ভুলতে বসেছে। তানবীর জিভ দিয়ে ঠোঁট বেজানোর চেষ্টা করলো। আচমকা মেঘ হাসতে শুরু করলো। অটপট হাসির শব্দে চমকে উঠল তানবীর। হাসির দারুণ মেঘের ফর্সা আদল ঝলমল করছে। গালের পাশে কৃষ্ণবর্ণের বিউটি স্পটটা স্পষ্ট দেখা যাচ্ছে। মেঘ হাসতে হাসতে বলল, আমি মজা করে বলেছিলাম ভাইয়া, তুমি দেখছি সিরিয়াস হয়ে গেলে। তানবীরের ঠোঁট দুটো কিছুটা প্রশস্ত হলো। আস্তে করে বলল, আব্বু ঠিকই বললেন, তুই সত্যি একটা পাগলি। মেঘ ঠোঁট বেঁকিয়ে ভেঙচি কেটে বলল, হ্যাঁ, আর তুমি তো আমার ভাই, মানে মেঘ পাগলির ভাই। তানবীর সে কথায় আর উত্তর দিল না। পেছন থেকে হাত সামনে আনলো। হাতে বসন্তী রঙের শাড়ি, ম্যাচিং চুড়ি, কানের দুল, এমনকি
বেলি ফুলের গাজরাও আছে। তানবীর নরম সুরে বলল, এগুলো তোর। মেঘ চমকালো, একরাশ মুগ্ধতা নিয়ে ভাইয়ের মুখের পানে চাইল। জীবনে এতগুলো বসন্ত কাটলো, শাড়ি চুড়ি দেয়া তো দূর, মেঘকে বাসা থেকে বের হতে দেয়নি তানবীর। সবসময় কোনো না কোনো অজুহাত দেখিয়ে মেঘের বাইরে যাওয়া বন্ধ করে দিত। অথচ আজ সেই তানবীর নাকি শাড়ি দিচ্ছে। মেঘ কৌতূহলী চোখে বিড়বিড় করলো, তুমি আমার জন্য শাড়ি এনেছো ভাইয়া? এটা কিভাবে সম্ভব? তানবীর ওরকম ভাবেই জবাব দিল, আমি কেন আনতে যাব? আমার কি আর কোনো কাজ নেই? তানবীরের মুখে এমন উত্তর আশা করেনি মেঘ। থমথমে গলায় আওড়ালো, এই শাড়ি পরে কি ঘুরতে যেতে পারবো বাহিরে, নাকি ছাদের মধ্যে ছবি তুলে ফিরে আসতে হবে? তানবীর স্বাভাবিক কণ্ঠে বলল, তোর বান্ধবীকে নিয়ে ঘুরে আসিস। মেঘ বলল, কোন বান্ধবী? তানবীর বলল, বর্ষা নাকি ছাতা নামে একজন আছে না, তাকে নিয়ে যাস। মেঘ গম্ভীর মুখে বলে উঠল, আমার বান্ধবীর নাম বন্যা, বর্ষা বা ছাতা না। তানবীর সহজ স্বীকারোক্তি, ওই একই হলো। মেঘ এবার কটপট রাগী সুরে বলতে শুরু করলো, একই হলো কিভাবে? ছাতা মানে কি? তুমি আমার বান্ধবীকে ছাতার সাথে তুলনা করলে? বন্যা যদি একবার জানতে পারে তাহলে তোমার সাথে কথাই বলবে না কখনো। তানবীর বলল, তোর বান্ধবী কথা না বললে আমার কি? সে তো তোর বান্ধবী, আমার না। মেঘ বলল, তাই বলে ছাতা বলবে? এটা কোনো কথা? তানবীরের চোখে বিরক্তির ভাব নিয়ে বলল, উফ আচ্ছা বাবা, সরি, এবার হয়েছে। মেঘ তানবীরের হাত থেকে শাড়ি চুড়িগুলো নিতে নিতে হতাশ ভঙ্গিতে বলল, হয়েছে, কিন্তু বন্যা কি আমার সঙ্গে ঘুরতে যাবে? তানবীর বলল, কেন যাবে না? মেঘ বলল, প্রতি বছর আমাকে রিকোয়েস্ট করে ঘুরতে যাওয়ার জন্য, কিন্তু আমি যাই না। তার জন্য ও রাগ করে ওর বোনের সাথে ঘুরতে বের হয়। এবছর অভিমানী আমাকে কল দেয়নি, আমি কল দিয়েছিলাম কিন্তু রিসিভও করেনি। তানবীর পকেট থেকে ফোন বের করে সময় দেখলো, অদম্য কণ্ঠে বলল, তুই রেডি হয়ে নে, আমি দেখছি। মেঘ রুমে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো। হাতে থাকা বসন্তী রঙের শাড়িটা গায়ের উপর জড়িয়ে আয়নার দিকে তাকালো। সূর্যের কোমল আলোতে মেয়ের ফর্সার চেহারা দেখে মনে হচ্ছে কাঁচা হলুদের ছোঁয়া লেগেছে গায়ে। এলোমেলো ঘন বাতাসে কালো চুলগুলো নিজ গতিতে উঠছে। শাড়ি পরার আগেই মনের ভেতরে অনুভূতিরা সমুদ্রের জলরাশির মতো উপচে পড়ছে। মেঘ আনমনে বলে উঠল, এই বসন্ত সত্যি স্পেশাল। ঘন্টা দুয়েকের মধ্যে মেঘ রেডি হয়ে নিল। শাড়িটা অবশ্য মেঘের আম্মু হালিমা বেগমই পরিয়ে দিয়েছেন। চুল খোপা করে গাজরা দিয়েছেন, দুহাত ভর্তি চুড়ি, মুখে ভারী কোনো মেকআপ নেই, চোখে গাঢ় কাজল টানা, অধর যুগলে গোলাপি লিপস্টিক, এতটুকুতেই সাজ কমপ্লিট। রেডি হয়ে ড্রয়িং রুমে আসতেই আব্বুর সঙ্গে দেখা। প্রথমবার মেয়েকে শাড়ি পরতে দেখে বিস্ময় চোখে চেয়ে আছেন তিনি। দেখতে দেখতে মেয়ে যে কবে এত বড় হয়ে গেল বুঝতেও পারেননি। এই তো সেদিন জন্মালো, কয়েকদিনের কলেজ শেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গেল। সময় কত দ্রুত চলে যায়। মেঘ আদুরে গলায় আওড়ালো, আব্বু আমাকে কেমন লাগছে? জবাবে মোজাম্মেল খান বলল, মাশাল্লাহ, রাজকন্যার মতো লাগছে তোমাকে। কোথাও যাবে? মেঘ মিষ্টি এসে বলল, ভার্সিটিতে যাব, প্রোগ্রাম আছে। মোজাম্মেল খান বললেন, তানবীর যাবে? মেঘ বলল, জানি না, আমাকে রেডি হতে বলে ভাইয়া কোথায় যেন চলে গেল। হালিমা বেগম নিজের রুম থেকে বের হতে হতে বললেন, তানবীরকে দেখলাম তাড়াহুড়ো করে কোথায় গেল, খেয়েও গেল না কিছু। মেঘ বলল, দাঁড়াও, কল দিচ্ছি ভাইয়াকে। মেঘ কল দিতে যাবে অমনি তানবীরের নাম্বার থেকে কল এসেছে। কল রিসিভ করে উপাস থেকে তানবীর জানতে চাইল, রেডি হয়েছিস? মেঘ বলল, হ্যাঁ, তুমি কোথায়? তানবীর বলল, নিচে আয়, আমি অপেক্ষা করছি। মেঘ আব্বু আম্মুর থেকে বিদায় নিয়ে দ্রুত নিচে নামলো। গেটের সামনে যেতেই চোখ ছানাবোড়া হয়ে গেল। রাস্তার উপাশে রিকশায় বন্যা বসে আছে, পাশেই তানবীর দাঁড়ানো। বন্যার চেহারা ফ্যাকাশে হয়ে আছে, চোখে মুখে রাগ আর বৃতৃষ্ণা স্পষ্ট দেখা যাচ্ছে। মেঘ চাপা সুরে আওড়ালো, তুই এখানে? বন্যার নজর পড়ল মেঘের দিকে। মেঘের ললিত রূপ দেখে বন্যার রাগী চোখের দৃষ্টি কিঞ্চিত কোমল হলো, কিন্তু ঠোঁটে হাসি ফুটল না। তানবীর মেঘের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, নে, তোর বান্ধবীকে এনে দিলাম, এবার ঘুরতে যা। মেঘ কপাল কুঁচকে প্রশ্ন করল, তুমি কি বন্যাকে বাসা থেকে উঠিয়ে এনেছো? তানবীর আর চোখে বন্যার দিকে একবার তাকালো, পরপর মেঘের দিকে চেয়ে গম্ভীর গলায় বলল, আমাকে দেখে কি তোর ভিলেন মনে হয়?
তো এই ছিল সেলিনা চৌধুরীর নতুন উপন্যাস আবিরের স্পেরোর প্রথম পর্ব। আশা করি পর্বটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি পর্বটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিন, কমেন্টে জানিয়ে দিন কেমন লেগেছে পর্বটা। আর অবশ্যই পরবর্তী পর্ব পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে দিন। তাহলে যখনই আমি পরবর্তী পর্ব আপলোড করব সাথে সাথে সেটার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। সো টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।